তো শাড়ির আঁচল বারবার খুলে খুলে পড়ে যায় কেন? পুরুষ মানুষকে কি শরীর না দেখালে চলে না, নাকি তাদের ছোঁয়া পেতে শাড়ি পরিস? কথাটা বলেই একটানে অহনার ব্লাউজের হাতাটা ছিঁড়ে ফেলে আবির। অহনা কিছু বলতে যাবে তার আগেই আবির ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় অহনার গালে। তোকে আমি আগেও বলছি, এখনো বলছি, পুরুষ মানুষের থেকে 100 গজ দূরত্ব বজায় রাখবি। তোর কি আমার কথা কানে যায় না? কথাটা বলেই অহনাকে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে ঘেঁষতে ঘেঁষতে রুমে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। অহনা উঠে দাঁড়াতেই আবির অহনার শাড়ির আঁচলটা ধরে একটানে খুলে ফেলে আর বলে চেঞ্জ করে নিতে। অহনা ভয়ে ভয়ে আবিরের দিকে তাকায়। আবিরের এমন রূপ আগে কখনো অহনা দেখেনি। অহনা আবিরকে বোঝাতে যায় আসলে ঘটনাটা কি ছিল, কিন্তু আবির কিছুই শুনতে চায় না। সে অহনার প্রতি আরো বেশি রেগে যায় আর রাগের বশে অহনার ব্লাউজ আরেক পাশের হাতাটাও টেনে ছিঁড়ে ফেলে। তারপর অহনার গালটা শক্ত করে চেপে ধরে বলে, আজ থেকে বাড়ির বাইরে যাও তোর জন্য বন্ধ। কথাটা বলেই শব্দ করে দরজাটা বন্ধ করে আবির রুম থেকে বেরিয়ে যায়। আর আবির চলে যাওয়ার পর অহনা সেথায় বসে পড়ে আর কাঁদতে থাকে। আবিরের এই রূপটা অহনার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে। অনেকটা কষ্ট হচ্ছে অহনার। আবির বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্টিতে যায়। সেখানে গিয়ে দেখে বন্ধু আদি ড্রিঙ্ক করতে করতেই মেয়েদের গা ঘেঁষে ডান্স করছে। আবির সেটা দেখে আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। ওই মেয়েগুলোর মধ্যে যেন অহনাকে দেখতে পায় আবির, যেটা আবির সহ্য করতে না পেরে আদিকে ভিড়ের মধ্য থেকে টেনে দূরে নিয়ে আসে। তারপর পার্টির মিউজিকটা অফ করে দিয়ে আদিকে মারে। মারতে মারতেই রক্তাক্ত করে ফেলে আদিকে। তারপর বলে, তোর সাহস কি করে হয় আমার অহনাকে স্পর্শ করার? তোকে আমি... এবার আবির বেল্ট খুলে আদিকে আবারও মারতে যায়। আর জলি এসে আবিরকে হাত ধরে বেলটা কেড়ে নেয়। বলে, ওকে কেন মারছিস আবির? তুই চিনিস না ওকে? ও তেমনই, মেয়েদের প্রতি আসক্ত। কিন্তু তোর অহনা, ও কেন নিজের সতীত্ব বিলিয়ে দিতে এর কাছে এসেছিল সেটা একবার গিয়ে নিজের অহনাকে জিজ্ঞাসা কর। আবির আর কিচ্ছু না বলেই পার্টি থেকে চলে আসে। আর ড্রিঙ্ক করতে করতেই গাড়ি ড্রাইভ করে বাড়ির দিকে যায়। আর ভাবে অহনাকে কিভাবে আদি স্পর্শ করছিল। দূর থেকে দাঁড়িয়ে আবির দেখেছে আদির স্পর্শে অহনা একটু অস্বস্তি বোধ করেনি। তাহলে কি জলি ঠিকই বলে? অহনা... না না, কি ভাবছি আমি? অহনা সেখানে বসে থাকে আর কাঁদতে থাকে। ভাবে কেন আবির এতটা বদলে গেল, যে আবিরকে ভালোবেসে অহনা নিজের পরিবার আপনজনদের ছেড়ে চলে এসেছে। আজ সেই আবির এমনটা করছে কেন? আবির তখন পুরো কথাটা শুনলো না? সবকিছু না শুনে কেন এমন আচরণ করছে সে? আবিরের কথা মতো তো কোনো ছেলেদের সাথে কথাই বলিনি আমি। আর আজ আমি তো পার্টিতে যেতেও চাইনি, আবিরই জোর করেছে যেতে। আর এই শাড়িটাও তো আবিরে অফিসে থাকতে পাঠিয়েছিল। একবার ভেবেছিলাম এমন পাতলা শাড়ি পরবো না, কিন্তু জলি বোঝালো এটা না পরলে নাকি আবির রেগে যাবে, তাই তো পরলাম। ও কি জানতো না আমি শাড়িতে অভ্যস্ত না? জলি ঠিকই বলে, আবির বদলে গেছে। হয়তো ওর জীবনে অন্য কেউ এসে গেছে। ওইদিকে আবির মাতাল অবস্থায় দুলতে দুলতে বাড়ি আসে। রুমে এসে দেখে অহনা এখনো সে একই অবস্থায় বসে আছে আর মেঝেতে বসে কাঁদছে। অহনার পরনে সেই শাড়িটা এখনো চেঞ্জ করেনি, যা দেখে আবির আরো রেগে যায়। এসেই অহনা চুলের মুঠি ধরে টেনে অহনাকে উঠিয়ে দাঁড় করায় আর অহনার গালে ঠাস ঠাস করে অনেকগুলো থাপ্পড় বসিয়ে দেয়। তারপর অহনার গালটা শক্ত করে চেপে ধরে বলে, তোকে আমি বলে গিয়েছিলাম যে এই শাড়িটা চেঞ্জ করে নিবি, কিন্তু তুই করিসনি কেন? আবিরের মুখ থেকে মদের গন্ধ আসছে। অহনার মদের গন্ধে দম বন্ধ হয়ে আসছে, যেন নিঃশ্বাসটাই নিতে কষ্ট হচ্ছে। তবু অহনা চেষ্টা করে কোনো মতে আবিরের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। তারপর আবিরকে ঠেলে সরিয়ে দিয়ে আবারও আবিরের শার্টের কলারটা খামচে ধরে বলে, কেন করছো তুমি এমনটা? আচ্ছা, তোমার জীবনে কি অন্য কোনো মেয়ে এসে গেছে তাই আমাকে আর ভালো লাগছে না তোমার? ঠিক আছে, মেরে ফেলো তাহলে আমায়। আর আমাকে মেরে তোমার মনের সব আশা পূরণ করো। অহনার মুখ থেকে এমন কথা শুনে আবির যেন আরো বেশি রেগে যায় আর অহনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপর প্যান্টের পকেট থেকে একটা কাঠি বের করে আগুন জ্বালিয়ে অহনার শাড়ির আঁচলটাতে ধরিয়ে দেয় আর বলে, খুব মরবার শখ না তোর? এইবার মর। অহনা মুহূর্তের মধ্যেই শাড়িতে আগুন লাগতে দেখে দিশেহারা হয়ে যায়। একদিকে আবিরের মার খেয়ে অহনা ভীষণ ক্লান্ত, তার উপর শাড়িতে আগুন। অহনা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। অহনা চিৎকারে আবিরের ধ্যান ফেরে। আবির চেয়ে দেখে আর বলে, রাগের বসে
এটা আমি কি করলাম? আবির হাত দিয়ে অহনার শাড়ি আঁচল থেকে ধাবড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করে। মাতাল অবস্থায় আগুনের সামনে আবির তেমন ভাবে তাকিয়েও কিছু দেখতে পারছে না। ঝাপসা চোখে আবির অহনার শাড়িটা একটানে খুলে ফেলে অহনার গায়ে বিছানা চাদরটা জড়িয়ে দেয় আর অহনাকে ধরে বলে। তোমার কিছু হয়নি তো না? অহনা ধাক্কা দিয়ে আবিরকে সরিয়ে দেয় আর আবির মাতাল অবস্থায় বিছানাতে পড়ে গিয়ে আর উঠে না। অহনা বলে, আজ তোমাকে দেখলে আমার ঘৃণা হচ্ছে আবির, এতটা বদলে গেছো তুমি। জলি বলে, ঠিকই বলে, তুমি আর আগের আবির নেই। ওইদিকে পার্টিতে ড্রিঙ্কস করতে করতে ডান্স করছে জলি। আর জলির খুশির দিন। শেষ কবে জলি এতটা খুশি হয়েছিল তা মনে করতে পারছে না। আবির আর অহনার সম্পর্কে ভাঙন ধরাতে পেরেছে জলি। মদ খেয়ে মাতাল অবস্থায় জলি চিৎকার করে বলছে, আজ আমি সফল, আমার আবিরকে আবার নিজের করে ফিরে পাবো। পাশ থেকে ফ্রেন্ডরা জলিকে শান্ত হতে বলে। কি সব করছিস জলি, শান্ত হ। তোরা জানিস আমি কি করেছি? সবাই এবার জলির দিকে হা হয়ে তাকিয়ে থাকে আর জলি বলতে থাকে, আজকে যা কিছু ঘটেছে সবটা আমি করেছি। আবির অফিসে থাকতেই আমি আবিরের নাম করে অহনাকে শাড়ি পাঠিয়েছিলাম, আর আমি অহনাকে জোর করেছিলাম শাড়িটা পরতে। তারপর পার্টিতে আসলে আদির রুমে পাঠিয়েছিলাম আবির আছে বলে। বলেছিলাম আবির তোমাকে একটা সারপ্রাইজ দেবে, যতক্ষণ না আবির বলবে ততক্ষণ তুমি চোখ খুলবে না। তারপর আর কি, এদিক থেকে আবিরকেও বুঝিয়েছি অহনার চরিত্র একদম ভালো না। আবির তো প্রথমে সেটা বিশ্বাসই করতে চায়নি। তারপর আবিরকে নিয়ে গেলাম আদির রুমে। সেখানে গিয়ে আবির দেখলো তার অহনার শরীরে বাজেভাবে আদি স্পর্শ করছে। কিন্তু অবাক করার বিষয় কি জানিস, অহনা কিন্তু তখনও চোখ বন্ধ করেই ছিল। বেচারি অহনা শুধু শুধু ফেসে গেল। এদিকে ঘুমন্ত চোখ খুলতেই আবির লক্ষ্য করলো তার মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। মাথায় জোর খাটিয়ে মনে করতে গেলে কিছুই মনে করতে পারে না। পাশ ফিরে তাকিয়ে দেখে অহনা বিছানার এক পাশে বসা, মাথাটা নিচু করে হাঁটুর সাথে মিশিয়ে হাঁপাচ্ছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কারণ কাল রাতের আগুনে অহনার কোমরে, পেটে আর হাতের কিছুটা পুড়ে দাগ বসে গেছে। আবির আস্তে করে মাথাটা চেপে ধরে উঠে অহনার কাছে আসে। তারপর অহনার হাতের পোড়া স্থানটায় স্পর্শ করতেই অহনা মুখ তুলে আহ করে চিৎকার দেয়। আবির অহনার মুখটা নিজের দিকে নিয়ে বলে, তোমার এই অবস্থা কি করে হলো না? অহনা কান্না জড়িত কণ্ঠে পা ঘেঁষে আবিরের থেকে কিছুটা দূরে সরে এসে বসে, বলে, কেন মনে পড়ছে না? আমি চলে যাব, আমি আর থাকবো না এখানে। কথাটা বলে অহনা নিজের পোড়া দাগগুলোতে হাত বুলাতে লাগে। অহনার পোড়া স্থানে জ্বালাপোড়া করছে, তাই অহনা ব্যথায় কুকড়ে আছে। আবির বুঝতে পারে কাল রাতে নিশ্চয়ই অহনার সাথে খারাপ কিছু করেছে, কিন্তু কি? দুহাত দিয়ে চোখ দুটো ডোলে ভালোভাবে তাকিয়ে দেখে অহনার গালেও থাপ্পড়ের 5টা আঙ্গুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে কি অহনার এই অবস্থার জন্য আমি দায়ী? এরই মধ্যে আবিরের ফোনটা বেজে ওঠে আর আবির গিয়ে রিসিভ করে। হ্যালো। হ্যালো আবির, কোথায় তুই? জলের নেশা এখনো কাটেনি, মাতাল হয়ে এখনো আবল তাবল বকছে। কে? জলি? নেশা নেশা কণ্ঠে দুলে দুলে বলছে, হ্যাঁ জলি, তোর জলি। ওই অহনা একদম ভালো না, ওকে মেরে তাড়িয়ে দে তো। তারপর আমি তো আছি, তুই দেখিস আমার কাছে আসলে তুই খুব ভালো থাকবি। জলি, তুই কিছু খেয়েছিস? হ্যাঁ খেয়েছি তো, এখনো খাচ্ছি, সেলিব্রেট করছি। কিসের সেলিব্রেট? আরে অহনা তোর জীবন থেকে দূরে সরে যাচ্ছে না, সেই সেলিব্রেট। মানে? মানেটা এখনো বুঝতে পারছিস না? তুই আমার, তাই তোকে পাওয়ার ব্যবস্থা করছি। পাশ থেকে বনি এসে জলের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ফোনটা কেটে দিয়ে বলে, কি তখন থেকে ফোন নিয়ে পড়ে আছিস জলি? ওদিকে সবাই তোর জন্য ওয়েট করছে, চল। বলেই জলিকে টেনে নিয়ে যায় বনি। তারপর সব বন্ধুদের উদ্দেশ্য করে বনি বলে, এখন আমাদের মাঝে জলি একটা গান শোনাবে। কি রে জলি, শোনাবি তো? বনির কোনো কথাই জলির কানে যায় না। জলে গিয়ে মদের বোতল হাতে নিয়ে ডগডগ করে মদে চুমুক দেয়। বনি আবার বলে, গান, একটা গান আমরা সবাই শুনি। তারপর জলি দুলতে দুলতে বন্ধুদের গায়ে পড়ে পড়ে গান গায়। আবির শুধু আমার হবে, আমার। আর অহনা, অহনা চলে যাবে। আরে বাহ, আমি হব আবিরের গিন্নি।
আর অহনা আবিরকে ছেড়ে চলে যাবে। উফ, কি যে মজা হচ্ছে আমার। মদের বদলে নখ বাজিয়ে গান গাইতে গাইতে পড়ে যায় জলি। আর জলির সাথে নাচতে নাচতে অন্য ফ্রেন্ডরাও থেমে যায়। আদি বলে, যা, এইটুকু খেয়ে পড়ে গেলে? আমি তো ভালোভাবে নাচতেও পারলাম না, তবে ভালোই হলো। আবির, তুই এসেছিস? আদি বলে, হ্যাঁ সোনা, আমি এসেছি। কথাটা বলেই আদি জলিকে জড়িয়ে ধরে। আর জলিও আদিকে আবির ভেবে নিজেকে আদির মাঝে সমর্পণ করে দেয়। ওইদিকে অহনা আবিরের থেকে দূরে দূরে থাকছে। আবির না পেরে অহনাকে ধমক দিয়ে দিয়ে অহনার পোড়া জায়গাগুলোতেও মলম লাগাচ্ছে। আর অহনাকে বলছে, কি করেছে আমি বলছো না কেন? আবিরকে একটু স্বাভাবিকভাবে কথা বলতে দেখে অহনা ভয় কাটিয়ে আবিরকে ধাক্কা দিয়ে সরে যায়। আর কান্নাজড়িত কণ্ঠস্বরে বলে, খুব খারাপ তুমি, আমি পুড়িয়ে মারতে চেয়েছিলে। কথাটা শুনে আবিরের বুকের ভেতরটা ধক করে ওঠে। ভাবে এটা অহনা কি বলছে। উঠে দাঁড়িয়ে অহনার মাথাটা আবির নিজের বুকের বাঁ পাশে চেপে রেখে বলে, বিশ্বাস করো অহনা, আমার কিছু মনে নেই। আর যদিও এমনটা করে থাকে, আমার তখন হুঁশ ছিল না। তুমি তো আমার হৃৎপিণ্ড, আমি কি তোমাকে মেরে ফেলতে পারি? আবিরের কথা শুনে অহনা আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তারপর কান্না থামিয়ে আবিরের শার্টটা খামছে ধরে মুখোমুখি হয়ে বলে, বড্ড বদলে গেছো তুমি। আজ এমন বলছো, কাল আবার ঠিক একই ভুল করবে। আবির অহনার গালটা আঁকড়ে ধরে বলে, না, আমার হৃৎপিণ্ডকে আমি কখনো কষ্ট দেব না। সত্যি? হুম। এদিকে জলির ঘুম ভাঙতেই নিজের বুকের উপরে ভারী কিছু অনুভব করলো। চোখ মেলে যে যা দেখলো তাতে আর কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। জলির মাথাটার মধ্যে যেন ঘুরছে, দুনিয়াটা একদম ওলট পালট হয়ে যাচ্ছে। জলি বুকের উপর থেকে ধাক্কা দিয়ে আদিকে সরাতে চায়। আর আদি শক্ত করে জলির বুকে মুখ গুজে দেয় আর বলে, সোনা, এমন করছো কেন? একটু শান্ত হয়ে ঘুমাও না। হারামজাদা, শান্ত হয়ে ঘুমানো তোকে দেখিয়ে দেব। ওঠ বলছি, ওঠ। না না, এত সকালে ওঠার অভ্যাস আমার নেই। তোকে তো আমি। জলি রেগে দু হাতে আদি চুলের মুষ্টি ধরে টেনে বলে, ওঠ, ওঠ বলছি। আদি উঠে বসলে জলি কম্বলটা টেনে নিজের শরীরে জড়িয়ে ভালোভাবে ঢেকে নেয়। তারপর ভ্যা ভ্যা করে কান্না জুড়ে দেয়। জলির কান্না দেখে আদি বলে, যা, এত আদর দিলাম তারপরেও কাঁদো? আসো না সোনা, আর একটু আদর করি। কথাটা বলে আদি আবার জলিকে জড়িয়ে ধরতে যায় আর জলি বাধা দেয়। দুশ্চরিত্র কোথাকার, লুচ্চা। দুনিয়ায় কি মেয়ের কম পড়ে গিয়েছিল যে আমার সাথে এমনটা করলি? কেন করলি আমার সাথে এমনটা বল? আদির গলাটা চেপে ধরে কথাটা বলে জলি। আদি জলির হাত শক্ত করে ধরে বসে আর বলে, দোষ কি? দোষ কি শুধু আমার একার? যা হয়েছে তোর নিজের ইচ্ছাতেই হয়েছে। আমি কত করে বললাম, প্লিজ জলি, আমাকে ছুস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। আমাকে টেনে টেনে চুমু দিলি, আমার শার্টের বোতামগুলোও ছিঁড়ে ফেললি, আর সতীত্ব কেড়ে নিয়ে এখন আবার আমাকেই কথা শোনাচ্ছিস। যা, তোকে আর শোনা বলবো না। বালডা মেজাজটাই খারাপ করে দিল। কি বললি তুই? আমি এসব করেছি? নইলে কি আর তোর মতন কেরোসিনের কাছে আমার মতন আগুন আসা সম্ভব? আচ্ছা শোন, তাহলে এইগুলো কারুর সামনে বলতে চাস না? না না, কি বলিস? এইসব আমি কেন কাউকে বলবো? আমার একটা সম্মান আছে না? জলি মনে মনে ভাবছে, সে কি সত্যি এমনটা করেছে কাল রাতে, নাকি আদি মিথ্যে বলছে? সে যাই হোক, ব্যাপারটা কাউকে জানতে দেওয়া যাবে না। জলি আর কিছু জিজ্ঞাসা করার আগে আদির নিচে নেমে প্যান্টটা পরে শার্টটা কাঁধে উঠিয়ে দৌড় দেয়। ওইদিকে আবির কিচেনে বসে রুটি বেলছে আর অহনা পাশে দাঁড়িয়ে আছে। আবির, আমি পারবো, প্লিজ আমায় দাও। আবির বেলনাটা উঁচু করে অহনার সামনে ধরে বলে, আর একটাও কথা না, তুমি যতদিন না সুস্থ হচ্ছ বাড়ির সব কাজ করে তারপর আমি অফিস যাব। তুমি কি পাগল নাকি? এমন ছেলে মানুষই কেউ করে? দাও, আমাকে দাও। আবির বেলুনটা অহনার হাতে ধরিয়ে দেয়, অহনাকে টেনে আনে।
তারপর পেছনের থেকে অহনাকে জড়িয়ে অহনার হাতটা শক্ত করে বেলুনের সাথে চেপে ধরে আর অহনার কাঁধের উপর নিজের থুতনিটা রেখে রুটি বেলতে থাকে। অহনা বেলুনটা ছেড়ে ঘুরে আবিরের মুখোমুখি হয়, আবিরের গলা জড়িয়ে ধরে বলে, এইভাবে কাজ করলে বেলা দুপুর গড়িয়ে যাবে, অফিসে আর যাওয়া লাগবে না তোমার। আবির অহনার কোমর ধরে অহনাকে আরো কাছে টেনে নেয় আর অহনার কোমরে পোড়া জায়গাটায় আবিরের হাত পড়লেই অহনা ব্যথায় আহ করে ওঠে। সঙ্গে সঙ্গে আবির অহনাকে ছেড়ে দেয়। নিচু হয়ে অহনার কোমরের পোড়া দাগটা দেখে উঠে দাঁড়িয়ে গ্যাসের চুলাটা অন করে নিজের হাতটা আগুনে রাখে। আবিরের হাত পড়ছে, অহনা চুলাটা অফ করে আবিরের হাতটা ধরে টান দেয়। তারপর আবিরের হাতটা কল ছেড়ে দিয়ে ঠান্ডা পানির নিচে ধরে ফ্রিজ থেকে বরফ এনে আবিরের হাতে ঘষতে থাকে। আবির তাকিয়ে দেখে অহনার দু চোখ গড়িয়ে পানি পড়ছে। তখন আবিরের আরো বেশি খারাপ লাগে। অহনার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, কাল আমি এমনটা করেছি না তোমার সাথে? প্লিজ আবির, ভুলে যাও না যা হয়েছে। এভাবে নিজেকে কেন বোড়াচ্ছ? এটা দেখে তো আমার আরো বেশি কষ্ট হচ্ছে। তুমি বোঝো না এটা? অহনা আবিরকে জড়িয়ে ধরে আর বলে, আমি তো তোমার সারপ্রাইজটা নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু হুট করে কিভাবে ওখানে আদি চলে আসলো আমি বুঝলাম না। সারপ্রাইজ? সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? অহনা আবিরকে সব খুলে বলল। জলি বলেছিল আবির সারপ্রাইজ দিতে তাকে রুমে ডেকেছে, আর যতক্ষণ না আবির বলবে চোখ খোলা যাবে না। তুমিই বলো আবির, আমি কি কোনো ভুল করেছি? আদি এসে যদি আমায় জড়িয়ে ধরে, তখন রুমটা অন্ধকার ছিল, ওকে আমি দেখিনি আবির। তবে ওর প্রতিটা স্পর্শে আমার কাছে অস্বস্তি বোধ হচ্ছিল। আমি যখন বুঝতে পারি ওটা তুমি নাও, তখন চোখ খুলতেই তোমাকে আমার সামনে পাই। তোমাকে কিছু বোঝানোর আগেই তুমি আমার হাত ধরে টানতে টানতে বাড়ি নিয়ে আসো, আর ওই শাড়িটা নিয়ে কত কথা শোনাও। ওটাও তো তুমিই আমায় অফিসে থাকতে পাঠিয়েছিলে, তাহলে কেন আমায় এতটা কষ্ট দিলে? অহনার কথা শুনে আবিরের কাল রাতে জলির ফোন করে বলা কথাগুলো মনে পড়ে যায়। আবির ভাবে তাহলে এই সবকিছুই কি জলিরই প্ল্যান ছিল? আবিরকে চুপ করে থাকতে দেখে অহনা বলে, কি ভাবছো আবির? কিছু বলছো না কেন? অহনা, ভুল করে ফেলেছি আমি। মানে? আমি তোমাকে কোনো শাড়ি পাঠাইনি, এমনকি কোনো সারপ্রাইজও প্ল্যান করিনি। বন্ধুদের জোরাজুরিতে পার্টিতে শুধু তোমাকে ফোন করে সময় মতো আসতে বলেছিলাম। তাহলে সবকিছু জলের প্ল্যান। কি বলছো কি আবির? জলি এমনটা কেন করবে? সে অনেক কথা, তোমাকে আমি অফিস থেকে ফিরে শোনাবো। কিন্তু আবির অহনার ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে থামিয়ে দেয়। চুপ, আর কোনো কথা নয়, অফিস থেকে এসে সব খুলে বলবো। অহনা আর কোনো কথা বলে না। আবির রুটি বেলে ছেঁকে আলু ভাজি করে অহনাকে খাইয়ে দিয়ে টিফিন রেডি করে নিজে অফিসে চলে যায়। আবির চলে যাওয়ার পর অহনা ভাবতে থাকে আবির কখন আসবে আর কখন শুনবে সবটা। না শুনলে যে অহনার মনে শান্তি হচ্ছে না। তাহলে কি জলি এমনটা করেছে? কিন্তু কেন? এতে জলির কি লাভ? অহনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো ঝাড়ছে। হঠাৎ কলিং বেলের আওয়াজে অহনা ভাবে এমন সময় আবার কে এলো। অহনা ভেজা চুল এক হাতে মুছতে মুছতেই দরজাটা গিয়ে খুলে দেয় আর তাকিয়ে দেখে দরজার সামনের দেয়ালে হেলান দিয়েই আদি দাঁড়িয়ে আছে। দরজা খোলার শব্দে আদি সামনে তাকিয়ে অহনাকে দেখে দাঁত কেলিয়ে হাসে। আহ অহনা, কাছে আসো না। অহনা আর কিচ্ছু বলার আগেই আদি অহনার মুখটা চেপে ধরে। অহনা চিৎকারও দিতে পারে না। আদি অহনার শরীরের গন্ধ শুকে জোরে একটা নিঃশ্বাস নেয়। বাহ সোনা, তোমার শরীরের গন্ধটা জাস্ট অসম। অহনার মুখ চেপে ধরায় কিছু বলতেও পারছে না, তাই হাত দিয়ে আদি চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতে যায়, কিন্তু আদি অহনার হাত ধরে বসে। তারপর অহনার দিকে নেশা ধরা দৃষ্টিতে তাকায়, দেখে অহনা চুলের পানি গড়িয়ে গলা পর্যন্ত নেমে এসেছে। তাই আদি অহনার মুখ ছেড়ে দিয়ে দু হাত ধরে দরজার সাথে চেপে ধরে আর বলে, জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি। কি রূপ, কি যৌবন, দেখলেই মাতাল করে দেয়। আহ, কাল আবিরের জন্য কিছু করতেই পারলাম না, কিন্তু আজ তো আবির বাসায় নেই। চলো সোনা, তোমাকে আদর দেই। কথাটা বলেই অহনার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিতেই জলি দূর থেকে অহনা আর আদির কয়েকটা ছবি তুলে নেয়। আদি তার নাকটা অহনার গলায় ছোঁয়াতে যাবে, তার আগেই অহনা নিজের সর্বোচ্চ শক্তিটুকু দিয়ে জোরে ধাক্কা দিয়ে আদিকে ফেলে দেয়। তারপর ভেতর থেকে দরজাটা লক করে দেয়। দরজার সাথে হেলান দিয়ে অহনা হাঁপাতে থাকে আর কাঁদতে থাকে। ভয়ে অহনা শরীর থেকে ঘাম ছুটছে, আর ওদিকে দরজায় লাথি কিল ঘুষি দিয়েই চলেছে আদি।
আদির এমন কাণ্ড দেখে অহনা এবার সাহস করে উঠে দাঁড়ায় আর বলে, এই মুহূর্তে এখান থেকে আপনি যদি না যান তাহলে চিৎকার করবো, আমি চিৎকার করে পুরো এলাকা জড়ো করব। তারপর কি অবস্থা হবে আপনার বুঝতে পারছেন তো? অহনার কথাটা জলি শুনে ফেলে, তাই জলি এসে টানতে টানতে আদিকে নিয়ে যায়। দূরে নিয়ে বলে, আজ থাক, অন্য একদিন আসিস। মানে আমার ওকে আজই চাই, সর জলি। আদি যেতে লাগলে জলি আবার আদিকে টেনে ধরে। তারপর আদির মাথায় থাবড়িয়ে থাবড়িয়ে বলে, লুইচ্চা বলদ বাদর, তোর কি বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই? অহনা যদি চিৎকার করে এলাকার মানুষ জড়ো করে তাহলে কি অবস্থাটা হবে একবার বুঝতে পেরেছিস? সেই সাথে আমার প্ল্যানটাও যাবে। তাহলে অন্য একদিন আসিস, আজ চল। জলি ঠেলতে ঠেলতে আদিকে নিয়ে গাড়িতে বসায়। তারপর গাড়ি ড্রাইভ করে চলে আসতে লাগে। গাড়ির মধ্যে আদি এক দৃষ্টিতে বাঁকা নজরে জলির দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর জলির টি শার্টটা টেনে ধরে বলে, আচ্ছা জলি, তুইও কিন্তু কম সুন্দর না। জলি খেয়াল করে সামনে থেকে আদি তার টি শার্টটা টেনে ধরে আছে, আর আদির চোখ একদম তার টি শার্টটার ভেতরে। জলি আদির থুতনিতে দেয় এক ঘা। আদি মুখ তুলতে জলি টেনে নিজের টি শার্টটা ঠিক করে নেয়। হারাম জাদা, তোকে তো আমি। গাড়ির ভেতরে থাকা পানির বোতলটা উঠিয়ে আদির মাথায় বাড়ি দিতে যায়। এর আগে আদি জলির হাতটা ধরে বসে। জলির হাতের থেকে বোতলটা কেড়ে নিয়ে জলির ফোনটা হাতে তুলে নেয়। তারপর বলে, এই ফোনে আমার আর অহনার অনেক পিক তুলেছিস তুই, তাই না? আচ্ছা, এটাকে যদি এখান থেকে ভেঙে ফেলি? আদি আস্তে করে গাড়ির জানলার কাজটা নিচে নামিয়ে দেয়। তারপর ফোনটা ধরে বাইরে ছুঁড়ে মারতে গেলে জলি চিৎকার করে আদিকে থামায়। না না, প্লিজ প্লিজ আদি, এমনটা করিস না। এই পিকগুলো আমার খুব প্রয়োজন। আদি ফোনটা নিজের প্যান্টের পকেটে রাখে। তারপর জানলার কাজটা তুলে দিয়ে বলে, গুড, ফেলবো না। আর এই পিকগুলো তোকে দেব না। কেন? দেখ, তুই এই পিকগুলো আবিরকে দিবি। আবির আবার এসে আমাকে মারবে। এটা একটা বোকামির কাজ হয়ে গেল না? আমি জেনে শুনে আবিরের হাতে মার কেন খেতে যাব? টাকা দিবি? আমার কাছে টাকার কোনো অভাব আছে নাকি? আমার তো চাই অন্য কিছু। কি? আদি নেশা ধরা চোখে তাকিয়ে বলে, তোকে। কখনোই না। ঠিক আছে, ফোনটা ভেঙে ফেললাম। কথাটা বলেই পকেট থেকে ফোনটা বের করে যে জানলার কাজ খুলে ছুঁড়ে ফেলতে যাবে, অমনি জলি জানলার কাজটা তুলে দেয়। আমি রাজি, আমি আবিরের জন্য সবকিছু করতে পারি। জলির কথাটা শুনে আদি খুশি হয়ে যায়। জলির দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসে। তারপর জলির মাথাটা ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। জলের চুলের ভাঁজে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে নিজের ঠোঁটে জলির ঠোঁট জোড়া বসায়। নিচ থেকে আদি পা দুটো দিয়ে জলের পা ঘেঁষতে থাকে। কিছুক্ষণ পর জলির ঠোঁট ছেড়ে দিয়ে একটানে দু হাতে জলের টি শার্টটা খুলে ফেলে। তারপর জলের গলায় আর বুকে ঠোঁট ছোঁয়াতে লাগে। গাড়ির গ্লাসে জলের দুহাত ঠেসে ধরে শরীরের সবটুকু ভার জলের উপর ছেড়ে দেয়। একেবারে মিশে যায় আদি। জলি খেয়াল করে আদির ঠোঁটের স্পর্শগুলো কামড়ে পরিণত হয়েছে। হাতের স্পর্শগুলো এখন নখের আঁচড় বসিয়ে দিচ্ছে। ব্যথায় রাগে ক্ষোভে জলের দু চোখ বন্ধ করে রাখে। জলের বন্ধ দু চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়তে থাকে। তবুও সে আদির এই অত্যাচার সহ্য করে, শুধুমাত্র আবিরকে পাবে বলে। জলি না চাইতেও আরো একবার আবিরকে পাওয়ার আশায় আদির কাছে নিজেকে সমর্পণ করে দেয়। তবে এবার আর আদি কাঁচা খেলেনি। গাড়ির ভেতরে তাদের দুজনের সাথেও আদি আরেকটা চোখ ফিট করে রেখেছে, সেটা জলির অজানা। এদিকে দুপুরে অফিসে বসে আবির অহনার কথা ভাবছে। এখন আবির ফ্রি আছে, ভাবে এই সময় অহনার সাথে একটু কথা বলে নি, মন্দ হয় না। আবির ফোনটা হাতে নিতেই টুংটাং মেসেঞ্জারে শব্দ বেজে ওঠে। মেসেজ চেঞ্জ করে দেখে অহনার সাথে আদির পিকগুলো, যা দেখে আবিরের চোখ দুটো রাগে গজগজ করতে থাকে। পিকগুলো ছিলই এমন যা বিশ্বাস করার মতো। আবির আবারও দিশেহারা হয়ে যায়, ভাবে অহনা তাকে ঠকিয়েছে। কাল রাতের দেখা অহনার আর আদির একসাথে কিছুই মিথ্যে নয়। জলি ঠিকই বলেছে, অহনা তাহলে নিজের দোষ ঢাকতেই জলিকে নিয়ে মিথ্যে গল্প শোনালো। রাত অনেক হয়েছে, আবিরের আসার নাম নেই। অহনা বারবার আবিরকে ফোন করছে, কিন্তু আবির তুলছে না ফোন। অহনা এবার চিন্তায় পড়ে গেছে, আবির কেন ফিরছে না। অহনার অনেক কিছু বলার আছে আবিরকে, অনেক কিছু শোনানোর আছে। আবিরকে যে বলতে হবে অহনার আজ আদি এসেছিল আর কি করেছে, সেই সাথে আবিরের কাছেও শুনবে জলি কেন এমনটা করেছে। এদিকে কলিং বেলের শব্দ শুনেই অহনা ছুটে আসে। দরজা খুলতে গিয়ে ভাবে আবার যদি আদি হয়, না না, দরজা খোলা যাবে না।
আবির হলে তো নাম ধরে ঠিকই ডাকতো। অহনা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। আর বাইরে থেকে বারবার কলিং বেল বেজে চলেছে। অনেকক্ষণ পর অহনা বাইরে থেকে কারো কথা শুনতে পায়। দেখেছিস আবির দরজা খুলছে না, হয়তো বেডরুমে কোনো পুরনো প্রেমিকের সাথে শুয়ে আছে। যদি তাই হয় তাহলে এর শেষ আমি দেখে যাব। আবিরের কণ্ঠটা শুনে নিশ্চিত হই আমি। হ্যাঁ, আবির এসেছে। অহনা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেয় আর তাকিয়ে দেখে জলের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আবির। একদম নিজের বুকের সাথে জলিকে মিশিয়ে রেখেছে। আবিরের এক হাতে মদের বোতল, তার থেকে এক ঢোক গিলে তাকায় অহনার দিকে। অহনা আবির কেমন অবস্থায় দেখে বড়সড় একটা ধাক্কা খায়। আবির, জলি, তোমরা এইভাবে? অহনাকে কিছু না বলে পাশ কেটে আবির জলিকে নিয়ে ভেতরে ঢুকে যায়। অহনা আবির পেছনে পেছনে আসে, দেখে আবির সারা বাড়িতে কিছু একটা খুঁজছে। কি খুঁজছো আবির? আবিরের সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চায় অহনা। আর তখনই আবির অহনার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, দরজা খুলতে এত দেরি হলো কেন? বাড়িতে আর কে আছে বল। কথাটা বলেই অহনার চুলের মুঠি টেনে ধরে আবির। আবির, লাগছে, ছাড়ো আমায়। আবির অহনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। অহনা উঠে দাঁড়িয়ে আবিরের মুখটা ধরে বলে, কি হয়েছে তোমার আবির? আজ আবার কেন এমন করছো? তুমি না বলেছিলে আর কখনো কষ্ট দেবে না আমায়, ভালোবাসো না আমায়? তাহলে এমন পাগলামো কেন করছো? আর এত রাতে জলিকে কেন সাথে করে নিয়ে এসছো? অহনা কথাটা বলতে জলি এসে ধাক্কা দিয়ে অহনাকে আবিরের থেকে কিছুটা দূরে সরিয়ে দেয়। তারপর অহনার সামনে হাত উঁচিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলে, আবির আর তোর নেই অহনা। আবিরের বুকে হাত বুলিয়ে বলে, এখন থেকে আবির শুধু আমার, শুধুই আমার, তাই না আবির? আবির মদের বোতলে ঢোক গিলে বলে। হুম। জলি আবিরের বোতাম খোলা শার্টটা দুহাত দিয়ে দুপাশে সরিয়ে দিয়ে আবিরের নগ্ন বুকে নিজের নাকটা ঘষে আবিরকে জড়িয়ে ধরে বলে, হুম, আমার আবির। এসব দেখে অহনা একেবারে ভেঙে পড়ে। ভাবে আবির এমনটা কিভাবে করতে পারে। আর জলি আবিরকে জড়িয়ে ধরা অবস্থায় মুখটা অহনার দিকে ঘুরিয়ে বলে, দেখেছো তো অহনা, তোমাকে আমি আগেই বলেছিলাম আবিরের চরিত্র কেমন, কিন্তু তুমি তো সেটা বিশ্বাস করলে না। যাই হোক, আবির আজকে আমার। কথাটা বলে আবিরকে নিয়ে জলি বেডরুমের দিকে যায়। অহনাও আবির আর জলির পেছন পেছন যায়। কিন্তু অহনা রুমে ঢোকার আগেই জলি ঠাস করে দরজাটা বন্ধ করে দেয় অহনার মুখের সামনে। অহনা বাইরে থেকে দরজাটা চিৎকার করতে থাকে। এ কি, দরজা দিয়েছো কেন জলি? দরজা খোলো, আমার কথা শুনতে পাচ্ছ? দরজা খোলো। ভেতর থেকে জলি বলে, চেঁচাও অহনা, চেঁচাও, যত খুশি পারো চেঁচাও, কিন্তু এই দরজা আর খুলছে না যতক্ষণ না আবির পুরোপুরিভাবে আমার হচ্ছে। মানে কি করবে তুমি ওর সাথে? দরজা খোলো, মদ খেলে ওর হুঁশ থাকে না। প্লিজ, দোহাই লাগে তোমার, ওর সাথে কিছু করবে না। দরজাটা খোলো প্লিজ জলি। বাইরে থেকে অহনা চিৎকার করতে থাকে। জলিকে বারবার ডাকে আর বোঝায়। জলি অহনার কোনো কথাই শুনে না। আবিরকে নিয়ে বিছানার কাছে গিয়ে ধাক্কা দিতে আবির বিছানায় ঢুলে পড়ে। আর জলি সেই সুযোগেই আবিরের কাছে যায়, আবিরের শার্টটা খুলে ফেলে। তারপর আবিরের বুকে আর গালে কিস করে। তারপর আবিরের ঠোঁটে কিস করতে যাবে এমন সময় জলির ফোনটা বেজে ওঠে। জলি উঠে বসে দেখে আদির কল। জলি কলটা কেটে দেয়। তারপর নিজের কাপড়টা খুলে আবার আবিরের দিকে এগিয়ে আসে। আবির ছুতে যাবে, তখন আবার আদির কল আসে। এবার রাগ করে জলি আদির ফোনটা রিসিভ করে। সমস্যাটা কি তোর? হ্যাঁ, এইভাবে বারবার ফোন করে বিরক্ত কেন করছিস? কি করছিস জলি? আমি যা ইচ্ছা করি তাতে তোর কি? হারাম জাদা, যা চেয়েছিলিস তা তো পেয়ে গেছিস, এখন আবার কেন কল করেছিস? আমি বিজি আছি, এখন ফোন রাখ। জলি ফোনটা কাটার আগেই আদি বলে ওঠে, আরে আরে, রাগ করছিস কেন? তোকে একটা ভিডিও পাঠিয়েছি, দেখ। কিসের ভিডিও? দেখ, তারপর বুঝবি। জলি কলটা কেটে দিয়ে ভিডিওটা দেখে। আজ সকালে গাড়িতে আদি আর জলি যা করেছে তার ভিডিওটা দেখে জলি মাথায় হাত দিয়ে বসে থাকে আর চিন্তা করে এটা আদি কি করলো। আদি আবার ফোন করে আর জলিকে বলে, এই মুহূর্তে যদি তুই আমার কাছে না আসিস তাহলে ভিডিওটা আমি ভাইরাল করে দেব। না না আদি, প্লিজ না, প্লিজ তুই এমনটা করবি না। ভিডিওতে তো তুইও আছিস। হ্যাঁ, আছি তো। একটা কথা শুনে রাখ, 10 মিনিটের মধ্যে তুই আমার কাছে আসবি, না হলে আগে তোর পরিবার, বাবা মা সবার ফোনে ভিডিওটা চলে যাবে। তোর তোর লজ্জা করবে না? আমার সাথে সাথে তোর নিজেরও কত অসম্মান হবে জানিস? না, আমার লজ্জা করবে না, কারণ আমার বাবা মা পরিবার নেই, তাই মান সম্মানের ভয়ও নেই।
তোকে যেটা বললাম সেটা কর। বলেই কলটা কেটে দেয় আদি। আর জলি হ্যালো হ্যালো করে দেখে কলটা কেটে গেছে। জলি আবিরের দিকে আর তাকায় না, অন্যমনস্ক হয়ে নিজের কাপড়টা পরে রুম থেকে বেরিয়ে যায়। দরজা খোলা শব্দে অহনা তাকিয়ে দেখে জলি উল্টো কাপড় পরেছে। অহনা ভাবে, যখন আবিরকে নিয়ে ভেতরে গিয়েছিল জলির কাপড় তো উল্টো পরা ছিল না, তাহলে কি? অহনা ভাবতে ভাবতে ছুটে রুমে যায়। দেখে আবিরের গালের বুকে জলির লিপস্টিকের দাগ। অহনা এটা দেখে বড় একটা ধাক্কা খায়। দরজার সাথে মাথাটা ঘেঁষে আস্তে করে নিচে বসে পড়ে অহনা। আর এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে থাকে আর বলে, এটা কি করলে তুমি আবির? এদিকে জলির বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে আদি। আজ আদির স্পর্শে জলি একটু অস্বস্তি বোধ করে না। আদি চুলে বিলি কাটতে থাকে আর ভাবে, আদি কি সত্যিই আমাকে ভালোবাসতে চায়? কিন্তু আদি তো এমন না। আবার পরক্ষণেই মনে হয়, এ আমি কি ভাবছি, আবিরই বেস্ট, ভুলে গেলে তো চলবে না। অহনা আর আবিরের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করতে আমাকে অনেক কিছু করতে হয়েছে। এখন যখন সফল হয়েছি তখন আবির আমার। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে জলি। সকালে ঘুম ভাঙলেই জলি উঠে দেখে আদি এখনো ঘুমোচ্ছে। আদিকে না ডেকে জলি চলে যেতে লাগে। হঠাৎই খেয়াল করে তার হাতটা পেছনের থেকে আদি টেনে ধরেছে। জলি পেছনে ঘুরে দেখে আদি এখনো ঘুম। অনেক টানাপোড়েনের মধ্যে পড়ে যায় জলি। ভাবে যাবে কি যাবে না। জলির মন বলছে আদির কাছেই থেকে যায়, আর মস্তিষ্ক বলছে না, অহনার কাছে হেরে যাওয়া চলবে না। জলি আস্তে করে নিজের হাতটা আদির হাতের মুঠো থেকে বেরিয়ে আনে। তারপর আদির গালে একটা কিস করে বলে, এই আদি, আমি চলে যাচ্ছি রে, তুই ভালো থাকিস। আমি আর কখনো তোর কাছে আসবো না, আমাদের আর কখনো দেখা হবে না। আর তোর এই শার্টটা আমি নিয়ে যাচ্ছি। জলি একটা চিরকুট লিখে আদির মাথার কাছে রেখে বেরিয়ে যায়। গাড়ি ড্রাইভ করছে আর আদির কথা ভাবছে। জলির মন থেকে যেন আদি সরছে না। উফ, কি হয়েছে আমার? আমি আদির কথা কেন ভাবছি? গাড়ি থেকে এক বোতল পানি নিয়ে বাইরে এসে বারবার মুখ ছিটাচ্ছে জলি। চোখ বন্ধ করলেই জলির সামনে আদির মুখটাই ভেসে উঠছে। আদির ছোঁয়া, কথা, কান্না সব বারবার উপলব্ধি করছে জলি। জলি কিছু না ভেবে সোজা বাড়িতে চলে যায়। সারা রাত বাড়িতে না ফেরায় জলির বাবা মা দুশ্চিন্তায় ঘুমায়নি। সকালে আদির শার্ট পরা অবস্থায় জলি বাড়িতে ঢোকে। জলির পরনে ছেলে মানুষের শার্ট দেখে জলির বাবা মা নানান প্রশ্ন করে, যার উত্তর জলি দিতে পারে না। তারা জলির কাছে এটাও জিজ্ঞাসা করে রাতে কল করলে ধরেনি কেন। জলি বলে তার ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারেনি। জলির বাবা মা জলিকে অনেক মারে। তারা বুঝতে পারে জলি নিশ্চয়ই বেপথে চলে গেছে। জলিকে মেরে তার বাবা বাড়ি থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় বলে যায় আজ থেকে বাড়ির বাইরে যাওয়া ওর জন্য বন্ধ। জলির ফোনটাও কেড়ে নেয় তার বাবা। জলি মার খেয়ে রুমে গিয়ে কাঁদছে আর আদির কথা ভাবছে। আদির শার্টটা নাকের কাছে গিয়ে গন্ধ শুকছে। আমি ভুল করে ফেলেছি রে আদি, এই মুহূর্তে তোকে আমার বড্ড প্রয়োজন। যদি আর একটিবার বাড়ি থেকে বের হতে পারি, আমি ছুটে তোর কাছেই চলে যাব। জলি দরজায় টোকা দিতে থাকে আর চিৎকার করে তার মাকে দরজা খুলে দিতে বলে। মা, মা দরজাটা খোলো মা, আর একটাবার আমাকে বাইরে যেতে দাও। জলি দরজায় টোকাতে টোকাতে নিচে বসে পড়ে আর আদির কথা ভাবে। ওইদিকে আদি ঘুম থেকে উঠে জলিকে আর দেখতে পায় না। আদি সব জায়গাতে খুঁজে, ওয়াশরুমেও জলি নেই। জলি আমাকে এভাবে না বলে চলে গেল কেন? আদি বারবার জলিকে ফোন করে কিন্তু জলির ফোনটাও বন্ধ। পাশ ফিরে বিছানার বালিশের উপরে একটা চিরকুট দেখতে পায়। আদি চিরকুটটা হাতে নেয়, তাতে লেখা আছে, আমি চলে যাচ্ছি আদি, আর কখনো তোর সাথে আমি দেখা করতে চাই না। আমি আবিরকে ভালোবাসি। অনেক চেষ্টা করে অহনা আর আবিরের সম্পর্কের মধ্যে ভাঙন ধরিয়েছি। এখন আর আবিরকে পেতে আমার কোনো বাধা নেই। তাই আমি ঠিক করেছি খুব শীঘ্রই অহনাকে তাড়িয়ে আবিরকে বিয়ে করব। তুই ভালো থাকিস। তোকে বলে আসতে পারলাম না, তার জন্য সরি। আশা করছি আমার লেখাটা পড়ার পর তুই আর আমার জীবনে আসতে চাইবি না, যদি তুই আমার সত্যিকারের ভালোবেসে থাকিস। ইতি, জলি। চিরকুটটা পড়ার পর পর আদির দু চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। ভাগ্যের কি নির্মম পরিহাস, জীবনে প্রথমবার কাউকে ভালোবাসছি। ঝলসানো অতীত ভুলে যাকে নিয়ে একটু সুখী হতে চেয়েছি, আর সেই এমন করলো আমার সাথে। আদি চিৎকার দিয়ে ওঠে। হে আল্লাহ, জীবনটা কেন এত কষ্টে? আদি মদের বোতলে চুমুক দিয়ে বারবার মদ খাচ্ছে আর বলছে, আমি চাইলেও জীবন আমাকে আরেকটা সুযোগ দেবে না ভালো হবার। ওইদিকে আবির ঘুম ভাঙলে উঠে দরজার কাছে অহনাকে হেলান দিয়ে ঘুমিয়ে থাকতে দেখে। অহনার মুখের দিকে তাকাতেই আবিরের সেই ছবিগুলোর কথা মনে পড়ে যায়। আবির অহনাকে আর সহ্য করতে পারে না, উঠে এসে অহনাকে একটা লাথি মারে।
অহনা ছিটকে পড়ে গিয়ে কপালে একটু কেটে যায়। অহনা উঠে দাঁড়ায় আর বলে, মদের নেশা কি এখনো কাটেনি তোমার? কি বললি তুই? আবির অহনার গালে একটা থাপ্পড় মারে। অহনা ঘুরে রাগী দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। অনেক সহ্য করেছি আবির, আর না। তুমি যদি আর একটাবার আমার গায়ে হাত তোলো, তাহলে এই বাড়ি ছেড়ে আমি তোমার সংসার ছেড়ে এই মুহূর্তে চলে যাব। আবির অহনার গালটা চেপে ধরে। ভালোই বুদ্ধি এঁটেছিস দেখছি। নতুন প্রেমিক জুটিয়েছিস বলে এখন মুখে বুলি ফুটছে, তাই না? যা না, যা, তোর প্রেমিকের কাছেই যা। থাকতে হবে না তোর আমার সাথে। আবির অহনাকে ঘাট ধাক্কা দিয়ে দরজার কাছে নিয়ে আসে, তারপর বাইরে থেকে ইশারা করে বলে, দরজা খোলা আছে, চলে যা। অহনা না গেলে আবির দরজার বাইরে বের করে দিয়ে দরজাটা ভেতর থেকে আটকে দেয়। দুশ্চরিত্রা কলঙ্কিনী, তুই মরে যা, তবু আমার কাছে আর আসবি না। অহনা আর এক মুহূর্ত দাঁড়ায় না। এত অপমান বিনা দোষে নেওয়া যায় না, তাই অহনা চলে আসে। রাস্তায় নেমে অহনা আনমনা হয়ে হাঁটতে থাকে আর কালকে রাতের ঘটনাগুলো ভাবতে থাকে। আমি সত্যিই মরে যাব, তবু তোমার কাছে আর কখনো আসবো না আবির। তুমি থাকো তোমার জলিকে নিয়ে। হঠাৎ অহনার সামনে একটা গাড়ি আসে আর সেই গাড়িটার সাথে অহনা ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। জলের বাবার গাড়িতে ধাক্কা খায় অহনা। তিনি অহনাকে নিয়ে নিজের বাড়িতে আসে। ডাক্তার দেখে বলে তেমন আঘাত লাগেনি, তবে কিছুদিন রেস্ট নিলে সুস্থ হয়ে উঠবে। জলের বাবা মা অহনার কাছে বাড়ির ঠিকানা জানতে চায়। অহনা বলে তার যাওয়ার কোনো জায়গা নেই। ভালোবেসে যাকে পালিয়ে বিয়ে করেছিল সে চোখের সামনে অন্য মেয়ের সাথে রাত কাটায় আর সকাল হলেই মেরে তাড়িয়ে দেয়। অহনা সব কথা শুনে জলের বাবা মার মায়া হয় আর তারা অহনাকে তাদের সাথে থাকতে বলে। তারা অহনাকে মেয়ের মতোই রাখতে চায় আর অহনাও কোথাও যাওয়ার জায়গা না থাকায় রাজি হয়ে যায়। 3 দিন পর অহনা এখন অনেকটাই সুস্থ। জলি এখনো তার রুমে বন্দি। মা বাবা এসে জানলার ফাঁক দিয়ে জলিকে খাবার দিয়ে যায়। জলি কিচ্ছুই খায় না, সব খাবার রুমের মধ্যে ফেলে রেখে প্লেটটা আবার জানলার কাছে রেখে দেয়। চোখের কোণের কালো দাগ জলে স্পষ্ট বোঝা যাচ্ছে। না ঘুমায় আর না নিজের যত্ন নেয়, সারাক্ষণ মুখে একটাই নাম বিড়বিড় করে, বলে আদি। ওদিকে আবির তখন রাগের বশে অহনাকে বাড়ি থেকে বের করে দিয়ে এখন অনুশোচনায় করছে। না পারছে খেতে আর না পারছে ঘুমোতে। আবিরের সবটা জুড়েই তো শুধু অহনাই বিরাজ করছে। আদি আর এখন কোনো মেয়ের কাছে যায় না। সারাদিন মদের বোতল হাতে বিছানার কোণে পড়ে থাকে। আদির কাছে এখন জলের মতো পৃথিবীর কোনো মেয়েই না। আদি শুধু নিজের শরীর না, মনটাকেও জলের করে দিয়েছে। কিছুতেই জলিকে ভুলতে পারছে না সে। এদিকে জলের শরীরটা আর চলছে না, মাথাটা ঘোরাচ্ছে, চার দেয়ালের মাঝে দম বন্ধ হয়ে আসছে। চোখের সামনে যা কিছুই দেখছে সব ঝাপসা। এই বুঝি জলি মাথা ঘুরে পড়ে যাবে। আদি শার্টটা বুকে জড়িয়ে রেখেছে, কান্না করার শক্তিটুকুও নেই। আর কিভাবেই বা হবে, আজ 3 দিন যে এক ফোঁটা পানিও মুখে তোলেনি। জলের মা আজও খাবার নিয়ে এসে জানলার কাছে রাখে। ঘন্টা 2 পর প্লেট নিতে এসে দেখে খাবার এখনো সেখানেই পড়ে আছে। জানলার গ্রিল ছুঁয়ে তাকিয়ে দেখে জলি মেঝেতে। জলির নাম ধরে কয়েকবার ডাক দেয়, কোনো সাড়া নেই। তারপর ভয়ে চিৎকার দিয়ে উঠে, জলি, কি হয়েছে মা তোর? ওঠ বলছি। ওগো, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আমার জলির কি হলো? আর চিৎকার শুনে জলির বাবা আর অহনা ছুটে আসে। জানলার গ্রিল দিয়ে দেখে জলি মেঝেতে পড়ে আছে। অহনা বাইরে থেকে জলের মুখটা ভালো করে দেখতে পারে না। জলের বাবা গিয়ে রুমের দরজা খুলে দেয়। সবাই রুমের ভেতর আসে। এসে দেখে জানলার সামনের দেয়ালের সাথেই ভাত, রুটি, ডিম, এমন অনেক খাবার যা এতদিন ধরে জলিকে খেতে দেওয়া হতো, সব পচে গন্ধ হয়ে আছে রুমের মধ্যে। তাহলে কি জলি কিছুই খেত না, সব রুমের মধ্যেই ফেলে রাখতো? ভাবনার ছেদ ঘটিয়ে জলির বাবা গিয়ে জলিকে ধরে বিছানায় ওঠে। অহনা এগিয়ে গিয়ে জলের মুখটা দেখে অবাক। এ কি জলি, তুমি? জলের বাবা কাঁদতে কাঁদতে বলে, তুমি চেনো আমার জলিকে? অহনা কিছু বলতে যাবে, তার আগেই জলে বিড়বিড় করে বলে উঠে, ভালোবাসি রে তোকে। একবার কি বলার সুযোগ পাবো না? নাকি নাকি তার আগেই মারা যাব? জলের বাবা মায়ের খেয়াল এবার জলের দিকে গেল। তারা জলের কাছে জানতে চায়। কাকে ভালোবাসিস তুই মা? অহনা ভাবে জলে আবিরের কথা বলছে, তাই মুহূর্তে ছুটে জলের রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে গিয়ে বিছানায় পড়ে কাঁদে আর সেদিন রাতের কথাগুলো ভাবে। এদিকে ডাক্তার এসে জলিকে দেখে যায় আর বলে খাওয়া দাওয়া ঠিক মতো না করায় জলের এমন দশা হয়েছে। তার উপর শরীরের যত্নও নেয় না। এই মুহূর্তে মানসিক অশান্তিটা, দুশ্চিন্তা ওর মন থেকে দূর করতে হবে। অহনা কিছুক্ষণ পর আবার জলের রুমে আসে আর ডাক্তারের বলা কথাগুলো শুনে নেয়। ডাক্তার চলে গেলে জলের বাবা মা জলের কাছে আসে আর বলে, কাকে ভালোবাসিস তুই মা?
একবার আমাদেরকে বল, আমরা তাকে তোর কাছে এনে দেব। জলির যে হুঁশ নেই, অসুস্থ অবস্থায় ও একই কথাই বলে যাচ্ছে। অহনা জলির অবস্থা খারাপ দিকে যাচ্ছে দেখে বলে। জলি আমার স্বামীকে ভালোবাসে আঙ্কেল। জলির বাবা ঘুরে তাকায়। এটা তুমি কি বলছো মা? ঠিকই বলছি। জলি সেই মেয়ে যার জন্য ও আমায় এত মেরেছে, যার সাথে আমার চোখের সামনে। অহনা আর কিছু বলতে পারে না, কেঁদে দেয়। কিছুক্ষণ পর চোখ মুছে বলে। আর দেরি করবেন না আঙ্কেল, আবিরকে জলির কাছ থেকে আনার ব্যবস্থা করুন। অসম্ভব। যেই ছেলে নিজের বউ থাকতে অন্য মেয়ের সাথে মিশতে পারে, সে ছেলেকে আমি আমার মেয়ের কাছে আসতে দেব না। প্লিজ আঙ্কেল, বোঝার চেষ্টা করুন। জলিকে বাঁচানোর জন্য এই একটাই উপায় আছে। জলির মাও জলের মুখের দিকে তাকিয়ে অনেক জোর করে জলির বাবাকে, তারপর সে রাজি হয়ে যায়। অহনা এ বাড়িতে আছে সেটা আবিরকে বলতে বারণ করে, তাই বলে না। শুধু হাত জোর করে জলের জীবন বাঁচানোর জন্য। আবিরের কাছে ভিক্ষা চায় একবার জলের কাছে আসার জন্য। আবির প্রথমে রাজি না হলেও বন্ধুত্বের কথা ভেবে জলির বাড়িতে আসে। আবির আসতে অহনা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর জলির রুমের সামনে এসে আবিরকে দেখে, কিন্তু রুমে ঢুকে না। জানলার গ্রিল ছুঁয়ে দাঁড়িয়ে দূর থেকে আবিরকে দেখতে থাকে আর মুখ টিপে কাঁদতে থাকে। যে সে কান্নার আওয়াজ আবিরের কানে না পৌঁছায়। ওইদিকে ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে আজ। আজ আদি চলে যাচ্ছে আমেরিকায়, আর আসার ইচ্ছে নেই এদেশে। জলের ছবিটা বুকে চেপে রেখে বলে। ছলনা করলি আমার সাথে? চলে যাচ্ছি রে আমি। তুই তোর আবিরকে বিয়ে করে সুখী হোস, কিন্তু তোর সেই সুখ দেওয়ার শক্তিটুকু আমার নেই। তোকে জোর করে বেঁধে রাখতে পারবো না, তাই চলে যাচ্ছি এই দেশ ছেড়ে, যাতে আর কখনো তোকে দেখতে না হয়। কাঁদতে কাঁদতে কথাটা বলে আদি। তারপর উঠে লাগেজটা নিয়ে বাড়ির চাবিটা দারোয়ানের কাছে দিয়ে এয়ারপোর্টে চলে যায়। অহনার কষ্টে বুকটা ভার হয়ে আছে, চাইলেও আবিরের কাছে যেতে পারছে না। জানলার গ্রিল ছুঁয়ে দূর থেকে শুধু আবিরকে দেখছে আর কাঁদছে। আবির জলির থেকে অনেকটা দূরে বসে আছে। জলির বাবা মা জলিকে ডাকছে। দেখ মা, কাকে এনেছি, চোখ খোল না প্লিজ। জলি বিড়বিড় করে বলছে। পানি, পানি, আমাকে একটু পানি দাও। পানি খাবি মা? জলির মা গ্লাসে পানি ঢালতে গিয়ে দেখে জগটা খালি। অহনা নিজের চোখ মুখ মুছে পাশের কলসি থেকে এক গ্লাস পানি ঢেলে দিয়ে ওড়নাটা টেনে নিজের মুখটা ঢেকে পানি হাতে জলির রুমে আসে। গ্লাসটা জলির মায়ের হাতে দিয়েই অহনা চলে যায়। আবিরের কেমন যেন ঘুমটার আড়ালে থাকা মেয়েটাকে খুব আপন মনে হলো। মেয়েটার চলন একদম অহনার মতো। আবির উঠে মেয়েটাকে ডাকতে ডাকতে তার পেছনে যাবে, এমন সময় জলির বাবা আবিরের হাত ধরে বসিয়ে দেয়। যেও না বাবা, আমার মেয়েটার পাশে একটু বসো, ওকে ডাকো। এরপর আবির আর যায় না, ওখানেই বসে থাকে, কিন্তু জলিকে ডাকে না। আবির এখানে এসেছে শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে জলিকে বাঁচাতে। আবির জানে জলি তাকে অনেকবার ভালোবাসার কথা বলেছে, হয়তো অনেক ভালোবাসে, কিন্তু আবির শুধু অহনাকে ভালোবেসেছে। অহনাকে ভালোবেসে পালিয়ে বিয়েও করেছে। তাদের বিয়ের পরও জলি অনেকবার আবিরকে বলেছে অহনাকে ছেড়ে দিতে, অহনা ভালো মেয়ে নয়। কিন্তু আবির জলির কথা বিশ্বাস করেনি। তবে আজ যখন প্রমাণ হয়ে গেছে অহনা দুশ্চরিত্রা, তখন আর অহনার সাথে থাকবে না, আর জলিকেও নিজের জীবনে জড়াবে না। জলি সুস্থ হলে আবির চলে যাবে। আবির ভাবে অহনা তাকে ঠকালেও অহনার মতো এত ভালো আর কাউকে সে বাঁচতে পারবে না। জলির মুখে পানির ছিটা পড়লে আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে বাবা মা তার সামনে। জলি আস্তে করে উঠে বসে, দেখে কিছুটা দূরে আবির বসে আছে। জলি উঠে বসতেই আবির জলের দিকে ঘুরে তাকায়। জলি পাশ ফিরে রুমের দরজাটা খোলা দেখে খুশি হয়। জলি বিছানা থেকে নেমে যায়। সবাই ভাবে জলি আবিরের কাছে যাচ্ছে। বাইরে থেকে অহনা আবিরকে জলের কাছে আসতে দেখে ঘুরে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। জলির বাবা মাও বিছানার উপরে বসে আছে। তারা ভাবে জলি আবিরের কাছেই যাচ্ছে। জলি ঢুলে পড়ে যাওয়ার আগে আবির ধরে নেবে। একই, জলি আবিরের পাশ কেটে কোথায় চলে গেল? জলি রুম থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে লক করে দেয় আর মনে মনে বলে এখন আর কেউ আমাকে আদির কাছে যেতে বাধা দিতে পারবে না। আমি আসছি আদি, তোর কাছে, আর কখনো তোকে ছেড়ে যাব না। জলি ঢুলতে ঢুলতে এগিয়ে গাড়িতে বসে পড়ে, আর জলির বাবা মা এসে ভেতর থেকে দরজাটা টোকাতে থাকে। অহনা তাদের চিৎকারে জলিকে ডাকতে শুনে চোখ খুলে জানলা দিয়ে দেখে জলি তার রুমে নেই। অহনা আবার মাথায় ঘোমটা দিয়ে সে দরজাটা বাইরে থেকে খুলে দেয়।
দরজা খুলতেই জলির বাবা মা ছুটে আসে, দেখে জলি গাড়ি স্টার্ট দিচ্ছে। তারা জলিকে ডাকতে যাবে, এর মধ্যেই জলি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। জলির মা কান্না করতে থাকে। কোথায় গেল আমার মেয়েটা? যদি নিজের কোনো ক্ষতি করে বসে। জলি নিজের চোখ মুছতে মুছতে ঝাপসা চোখে গাড়ি ড্রাইভ করে। অবশেষে জলি এসে আদির বাড়ির সামনে গাড়িটা থামায়। গাড়ি থেকে নেমে দুলতে দুলতেই মেন গেটে টোকা দিতে থাকে। আস্তে আস্তে করে বলে, আদি, এই এই আদি। বাড়ির দারোয়ান জলিকে দেখে এগিয়ে আসে। এ কি জলি ম্যাডাম, আপনি এখানে এই অবস্থায়? আপনার শরীর ঠিক আছে ম্যাডাম? জলি আস্তে করে বলে। আদি, আদিকে একটু ডেকে দেবেন চাচা? আদি স্যার তো আমেরিকায় চলে গেছে। ফ্লাইটের টিকিটের সময় 3টায় ছিল, আর এখন বাজে 3:30। এতক্ষণে তো। জলি এটুকু শুনেই না বলে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। চোখ মেলে দেখে জলি তার বাড়িতে নিজের রুমে শুয়ে আছে। জলির বাবা মা জলির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিলি তুই মা? রাস্তার উপর পড়েছিলি, ভাগ্যিস আমি তোর পিছু নিয়েছিলাম। যেই বাড়িটার সামনে পড়েছিলি সে বাড়ির দারোয়ান তোকে আমার গাড়িতে উঠাতে সাহায্য করেছে। যদি এমন তেমন কিছু হয়ে যেত তখন আমাদের কি হতো? জলি ডুকরে কেঁদে ওঠে। আদির কথা মনে পড়তে জলির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। জলি তার বাবা মাকে কিচ্ছু বলে না। সামনে তাকিয়ে দেখে আবির দাঁড়ানো। জলি মনে মনে ভাবে, সত্যিকারের ভালোবাসা সত্যি খুব কষ্টের। আমি যেমন আদিকে ভালোবাসি, আবিরও ঠিক তেমনই অহনাকে ভালোবাসে। ওদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে দিতে হবে। জলি তার বাবা মাকে রুম থেকে বের হয়ে যেতে বলে। জলির বাবা মা রুমের বাইরে গেলে জলি আবিরকে সব খুলে বলে। অহনার কোনো দোষ নেই, সবকিছু জলির প্ল্যান ওদেরকে আলাদা করার। আবির সবটা শুনে জলির উপর রেগে যায়, কিন্তু জলি আদিকে হারিয়েছে ভেবে আর কিচ্ছু বলে না। জলের উপর রাগ করে রেখেই বাড়িতে চলে আসে। জলের উপরে রাগ ধরে রেখেই বাড়িতে চলে আসে আর সজোরে নিজের হাতে আঘাত করতে থাকে দেয়ালের সাথে। কষ্টে আবিরের বুকটা ফেটে যাচ্ছে। আবিরের হাত থেকে রক্ত ঝরছে। আবির অহনার নাম ধরে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে। আমি কি করলাম অহনা? কেন তোমায় ভুল বুঝে দাঁড়িয়ে দিলাম? এখন তুমি আমি কোথায় খুঁজবো? আবির চলে গেছে সেদিকে কারো খেয়াল নেই। অহনার রুমে কাঁদছে আর জলির বাবা মা অহনাকে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণ পর অহনাকে ঘুম পাড়িয়ে তারা জলির রুমে যায়, দেখে আবির নেই। তারা জলির কাছে আবিরের কথা জিজ্ঞাসা করলে জলি বলে, আবির তার ভালোবাসার মানুষের কাছে গেছে। কথাটা শুনে জলির বাবা মা অবাক। তারা ভাবে আবিরের জীবনে আরো কত মেয়ে আছে। আমাদের দুটো মেয়ের জীবন নষ্ট করেও কি ওর হয়নি? আবিরের জীবনে অন্য মেয়ে আছে, সেটা জলির বাবা মা অহনাকে বলেনি। অহনা কষ্ট পাবে বলে। অহনা নিজের রুম থেকে বের হয় না। সারাদিন কাঁদে আর ভাবে জলির সাথেই হয়তো আবির সুখে আছে। এদিকে জলিও নিজের রুম থেকে বের হয় না। সারাদিন আদির শার্টটা জড়িয়ে ধরে কাঁদে আর একা একা কথা বলে। ওদিকে আবির খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুতেই নিজের যত্ন নেয় না। সারাদিন অহনার কথাই ভাবতে থাকে আর নিজেকে আঘাত করেই শাস্তি দেয়। এভাবে এই 3 মাস কেটে গেছে, আদির কোনো খোঁজ নেই। জলি মাঝে মাঝে আদির বাড়ির দারোয়ানকে ফোন করে জিজ্ঞাসা করে, কিন্তু সেও আদির কোনো খবর জলিকে দিতে পারে না। আজ সকাল থেকে জলির মাথাটা ভারী ভারী লাগছে, কিছু খেলেই বমি পাচ্ছে। জোর করে জলির মা জলিকে খাইয়ে দেওয়ার পর জলি দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করে। রুমে আসার আগে মাথা ঘুরে পড়ে যায়। জলির বাবা মা অনেক চিন্তায় পড়ে যায়, ভাবে জলির আবার কি হলো। ডাক্তার আসে, জলিকে চেক আপ করে বলে জলি প্রেগনেন্ট। জলির বাবা জলিকে খুব মারে আর জলি চিৎকার করে। জলির মা রুমের বাইরে থেকে দরজায় তাকাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, মেয়েটাকে আর মেরো না। এই চিৎকার চেঁচামেচির আওয়াজে অহনার রুমে ভেসে আসে। অহনা আজ 3 মাস নিজের রুম থেকে বের হয় না, কারোর সাথে তেমন কথাও বলে না। অহনার যাওয়ার কোনো জায়গা নেই, তাই তো না চাইতেও জলিদের বাসায় পড়ে আছে। কিন্তু অহনা ভাবে জলি ঠিকই আবিরের সাথে সুখে আছে। অহনা আবিরকে আর জলিকে একসাথে দেখতে পারবে না, এতে অহনার খুব কষ্ট হবে। তাই তো নিজেকে বন্দি করে রেখেছে রুমে। কিন্তু কেন যেন অহনার আজ বাইরে যেতে খুব ইচ্ছে করছে। অহনা ভাবছে কিসের এত চেঁচামেচি। অহনা রুম থেকে বের হয়ে জলির রুমের সামনে আসে, দেখে জলির মা দরজায় তাকাচ্ছে আর কাঁদছে, বলছে আর মেরো না মেয়েটাকে। অহনা জলির মাকে গিয়ে ধরে, বলে আন্টি শান্ত হন, কি হয়েছে আমাকে বলুন। জলির মা অহনাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে জলিকে ওর বাবা তখন থেকে মেরেই যাচ্ছে। অহনা দরজাটা তাকিয়ে বলে, আঙ্কেল দরজা খুলুন, কি হয়েছে, এভাবে মারছেন কেন জলিকে? অহনার কণ্ঠ শুনে জলির বাবা থেমে যায়।
এতদিন পর অহনা নিজের রুম থেকে বেরিয়েছে বলেই খুশি হয় তিনি। নিজের চোখের পানি মুছে এসে দরজাটা খুলে দেয় আর অহনার মুখের দিকে তাকিয়ে কাঁদে। অহনা জানতে চায়, এ কি আঙ্কেল, কাঁদছেন কেন? আপনি কি হয়েছে? সব শেষ হয়ে গেছে মা, আমার মান সম্মান সব শেষ। এই মেয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে, আমার মান সম্মান সব এই মেয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার আজ সমাজে মুখ দেখানোর উপায় নেই। মানে? জলির বাবা কাঁদতে কাঁদতে বলে। ডাক্তার বলেছে জলি প্রেগনেন্ট। কথাটা শুনে অহনা বড়সড় একটা ধাক্কা খায়। অহনা ভাবে সন্তানটা আবিরের। জলির বাবা আবার বলে, আমি আর সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বিয়ের আগে